আমন্ত্রণ ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নির্বাচনের হিসেব নিকেশ পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল। দেখছিলেন সংবাদ শিরোনাম, আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। দর্শক, আজকের এই বিশেষ আয়োজনে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, আছেন জামায়াতে ইসলামীর পলিসি প্যানেলের সদস্য এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর শিব্বির আহমদ, এবং আছেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। অধ্যাপক ডক্টর মওদুদ আহমেদ পাভেল, আপনাকে দিয়ে শুরু করতে চাই এবং শুরুতে আপনাকে অভিনন্দন জানাতে চাই বিএনপির এই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার যে জয়, এবং সেই অভিনন্দন নিঃসন্দেহে এই মুহূর্তে পুরো বাংলাদেশকে আসলে আমাদের জানানো উচিত, বাংলাদেশের মানুষকে জানানো উচিত। অন্তত আমরা একটি সুষ্ঠু নির্বাচন এবং অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে পেয়েছি, এবং দীর্ঘদিন পর আমরা আসলে এমন একটি নির্বাচন দেখেছি যেই নির্বাচনে যে প্রার্থী জয়ী হয়েছেন কিংবা যেই প্রার্থী আসলে এই নির্বাচনে বিজয়ী হতে পারেননি তারাও একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেছেন। আপনার দলের পক্ষ থেকে আসলে এই জয় নিয়ে কি বলার আছে? ধন্যবাদ। প্রথমে আমার মনে হয় যে আপনি যেটা বলেছেন যে অভিনন্দন দলকে দেওয়ার দরকার নেই, দেশের জনগণ এই অভিনন্দনের প্রকৃত প্রাপক আর কি। তারা প্রায় 2 যুগ যুদ্ধ করেছেন, 1.5 যুগের বেশি সময় হলো যে এরকম একটা ভোটের অধিকার তারা প্রতিষ্ঠিত করা, এবং যেটা বিএনপিও সবসময় বলেছে যে দেশের মালিকানা যাদের তাদের কাছে এটা ফেরত দেওয়ার একটা সত্যিকার সুযোগ তৈরি করেছিল। এবং আমরা দেখেছি যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে, যেখানে বলতে গেলে ছিল ছোটোখাটো একটু বিচ্যুতি, যে একদমই ছিল না তা নয়। তবে দিন শেষে এমন একটা নির্বাচন হয়েছে যেটা সবাই মেনে নিয়েছে বলে মনে হয়। এবং আপনি যেমনটা বলছিলেন যে পরাজিত প্রার্থীও যিনি বিজয়ী হয়েছেন তাকে অভিনন্দিত করেছেন, আর উল্টোটাও ঘটেছে। সব মিলে নির্বাচন পরবর্তী যে আমরা একটা বিশৃঙ্খল যে বাতাবরণটা দেখি সেটা নেই। এবং আপনিও দেখেছেন যে দলের পক্ষ থেকে যে চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে কোনো বিজয় মিছিল হবে না, এবং সেটা দলের সকল পর্যায়ে যারা জয়ী হয়েছেন নেতাকর্মী থেকে শুরু করে সবাই সেটাকে প্রতিপালন করেছেন। বরং আজকে জুমা নামাজের পরে দেশের সংহতি, দেশের ভালো মঙ্গলের জন্য এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে যে দোয়ার মাহফিলটা ছিল, সেটি ছিল প্রকৃতপক্ষে বিএনপির মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে তাদের কৃতজ্ঞতা প্রকাশের বিষয় আর কি। আমার মনে হয় যে এটার মধ্যে দিয়ে বিএনপি এই বিষয়টি জনগণের কাছে জানাতে চায় যে বিএনপি জনগণের দল, জনগণের মতামতকে তারা নিজেদের মধ্যে ধারণ করে, এবং সেটা প্রতিফলন হয়েছে বলে জনগণ সত্যিকার অর্থে এটার অভিনন্দনযোগ্য একটা জায়গা। ডাক্তার পাভেল, বিএনপি জোট এবার 212টি আসনে জয়ী হয়েছে। এই যে 212টি আসনে আপনারা জয়ী হয়েছেন, এবং বলা হচ্ছে যে আসলে একটা দীর্ঘ সময় পর এত বেশি যে এই নির্বাচনে অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে, সেখানে এই আসন নিয়ে যে জয়ী হয়েছেন আপনারা, সেই আনন্দে, সেই বিজয়ে আসলে আমরা তেমনভাবে কোনো বিজয় মিছিল দেখিনি, যে কথা আপনিও বলছিলেন। কিন্তু এই যে আসলে পরিবর্তন, এই পরিবর্তনের ধারাটা সাধারণত শপথ গ্রহণ করার পর কিংবা সরকারে চলে আসার পর আমরা দেখি অনেকটাই পরিবর্তন হয়ে যায়। এখনও আপনারা যেহেতু শপথ গ্রহণ করেননি, তার আগেই আমি একটু জানতে চাই পরিবর্তন হবে না তো? না, নিশ্চয়ই না। এবং আগে যেটা আমরা দেখতাম যে নির্বাচনের ফল ঘোষণার পরপরই মনে হতো যে দেশটা দখল হয়ে গেছে, সেই পর্যায়টি এখন আর নেই। এখন এই সহনশীলতা তৈরি হয়েছে যে কথাটি জনাব তারেক রহমান তার শেষ যে জাতির উদ্দেশ্যে যে বক্তব্যটা দিয়েছিলেন প্রাক নির্বাচনকালীন সময়, তিনি বলেছেন যে তিনি একটা সুশাসনের বাংলাদেশ তৈরি করতে চান, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশকে উপহার দিতে চান, এবং জবাবদিহিতার জায়গায় থাকতে চান। তো জবাবদিহিতা তো এই জায়গায়, আপনি যদি বিশৃঙ্খলা মতন একটা পরিবেশ সৃষ্টি করেন, আপনি বিজয় মিছিলের নামে মানুষের যদি জনদুর্ভোগ হয়, সেটা তো জবাবদিহিতার জায়গার একটা বৈপরীত্যের জায়গায় গেল। এবং আপনি নিজেও লক্ষ্য করবেন যে জনাব তারেক রহমান এ পর্যন্ত যে কথাগুলো বলেছেন তার প্রত্যেকটা কথার ভেতরে পরিমিতিবোধটা ছিল। তিনি খুব বেশি উচ্চমার্গের আশা মানুষকে দেখাননি, শুধুমাত্র কয়েকটি কথা বলেছেন যে তার কাছে অগ্রাধিকার কোনটা। তিনি দেশের মানুষের জন্য শান্তি শৃঙ্খলা এটা রাখা, মানুষ যেন শান্তিতে কাজকর্ম করতে পারে, সন্তানদের জন্য একটা শিক্ষা এবং তাদের কর্মসংস্থান, সেটা প্রত্যেকটা অভিভাবকের প্রত্যাশা, কৃষকরা তাদের কৃষিপণ্য উৎপাদনের প্রোটেকশন যেটা চায়, নারীরা কীভাবে সম্মানিত হতে পারেন, সেই কথাগুলোকেই প্রত্যেকটা জায়গায় বলা হয়েছে। ভবিষ্যতের জন্য আমাদের পরিবেশ কেমন থাকবে, সব কিছু মিলে একটা তরুণদের জন্য নতুন বাংলাদেশ তৈরি করার যে চেষ্টা, সেটাই মূল জায়গা। কারণ আমরা মনে করি যে নির্বাচনে জয়লাভের ব্যাপারটা যতটা কঠিন, তার চেয়ে অনেক বেশি কঠিন হচ্ছে সেটাকে সুসংহত রাখা এবং জনপ্রত্যাশার সাথে সম্পৃক্ত থাকা। চ্যালেঞ্জ অনেকগুলো, নিশ্চয়ই সেই চ্যালেঞ্জগুলো বৃহত্তর, এবং সেটাকে মোকাবেলা করার মধ্যে দিয়ে কিন্তু বিএনপিকে সক্ষমতা প্রমাণ করতে হবে। এই চ্যালেঞ্জটার কথা বিএনপি জানে। তার মানে বিএনপি আসলে জয়ী হয়েছে ঠিক যেভাবে, তত বেশি চ্যালেঞ্জও বিএনপির সামনে আছে। ডক্টর শিব্বির আহমদ,
জামায়াতে ইসলামী পেয়েছে 68টি আসন এবং আপনাদের জামায়াতে ইসলামীর সাথে আসলে যারা জোটবদ্ধ এবার নির্বাচন করেছে এনসিপি তারা পেয়েছে 6টি আসন। জামায়াতে ইসলামীর ইতিহাসে সর্বোচ্চ আসন পেয়েছে জামায়াতে ইসলামী এবারে নির্বাচন, এবং বেশিরভাগ আসনই আমরা দেখেছি জামায়াতের সাথে বিএনপির হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। জামায়াতে ইসলামী যদিও এখনো পর্যন্ত নানানভাবে অভিযোগ, বড় কোনো অভিযোগ না করলেও আজকে জামায়াতের আমির ব্রিফিংয়ে বলেছেন যদি জামায়াতকে বাধ্য করা হয় তাহলে তারাও শক্ত হতে বাধ্য হবেন। কিছু কিছু আসনে আপনারা বলছেন যে কারচুপি হয়েছে এবং জোর করে হয়তো সেই কেন্দ্রে ঢুকে সেই যে নম্বরটি আসলে ভোট গণনার সেই নম্বরটিকে পরিবর্তন করা হয়েছে। এখন আসলে এই অভিযোগগুলো কেন আসছে? ধন্যবাদ, আমার সহ-আলোচকদেরকেও ধন্যবাদ। আমি পাবেল ভাইয়ের সাথে রেজোনেট করব একই সাথে যে এটা আমাদের গণতন্ত্রের বিজয়, আপনিও বলেছেন নিঃসন্দেহে, এবং আমাদের যে দীর্ঘ স্বৈর শাসন বা ফেসিবাদী শাসনের পরে একটা গণতান্ত্রিক উত্তরণের পথে আমরা যাচ্ছি। এটার পথে একটা বড় স্টেপ আমি বলবো যে আমরা একটা নির্বাচন করেছি এবং তুলনামূলক খুবই কম সহিংসতা এবং গণ্ডগোল ছাড়া আমরা একটা নির্বাচন পেয়েছি নিঃসন্দেহে। কিছু অভিযোগ এসেছে, আমরা যদিও অন্যান্য বছরের সাথে যদি তুলনা করি এবারে ওই অর্থে বড় কোনো সহিংসতা হয়নি নির্বাচনের আগে এবং নির্বাচনের দিন। যদিও কিছুটা হয়েছে, যেমন শেরপুরে একজন খুন হয়েছিলেন এবং কিছু নারী কর্মীদের উপর আঘাত হয়েছে নানান জায়গায়, এগুলো হয়েছে। নির্বাচনের দিনেও কিছু কারচুপি এবং সহিংসতার ঘটনা ঘটেছে, তবু আমি মনে করি এগুলো রিলেটিভলি মাইনর। বাট নির্বাচনের পরে কিছু সহিংসতার ঘটনা আমরা এখন শুনতে পাচ্ছি। আজকের দিনে অনেকগুলো অভিযোগ এসেছে বিভিন্ন উপজেলাগুলো থেকে। আমি আশা করি পাবেল ভাই যেহেতু আছেন এখানে যে ওনারা এ ব্যাপারে কর্মীদেরকে নির্দেশ দেবেন বা এগুলো যেন না করে, নির্বাচন পরবর্তী সহিংসতা এগুলো যেন না হয়, আমরা কেউ এগুলো কামনা করি না। আর জামাত ইসলামীর জন্য এটা ডেফিনেটলি একটা বড় অর্জন। প্রথমবারের মতো জামাত ইসলামী দেশের প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়েছে এবং জনগণের বিশাল একটা ম্যান্ডেট পেয়েছে। কিছু কিছু আসনে ভোট গণনার ক্ষেত্রে জামাত ইসলামীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে এখানে সারাদিন ভোট সুস্থ হলেও গণনার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় ব্যতিক্রম কিছু ঘটনা ঘটেছে বা কিছু কারচুপি অথবা ইঞ্জিনিয়ারিং যেগুলো হয়েছে। তা আমি মনে করি এইটুকু না হলে ভালো হতো। আমাদের ইলেকশন কমিশন যদি আরও সচেতন হতো, এই অভিযোগগুলো না আসার মতো যদি হতো, স্বচ্ছতা যেটা, যেমন ঢাকা 8 আসনের ক্ষেত্রে দেখা গেছে প্রার্থী গিয়ে গণনা বন্ধ করে দিয়েছে দীর্ঘ সময় পর্যন্ত, যে গণনা হচ্ছিল মাঝখানে দীর্ঘ সময় বন্ধ, তারপরে আবার গণনা শুরু হয়েছে অনেক দেরিতে করে। এখানে বলা হচ্ছে এরকম ঢাকা 17-এর ব্যাপারে বলা হয়েছে ঢাকা 13-তে একবার একজনকে পাস ঘোষণা করে আবার আরেকজনকে বিজয়ী ঘোষণা করা হচ্ছে। এই ধরনের ঢাকার আসনগুলোতে ঢাকা 10-এ এরকম হয়েছে। তো কিছু কিছু আসনে যেগুলো একদমই ক্লোজ কন্টেস্টে ছিল, 100, 200, 1000, 2000-এ হেরে গেছে, এ ধরনের আসনগুলোতে এই অভিযোগগুলো এসেছে। আমি মনে করি এগুলোর অভিযোগ নির্বাচন কমিশনের আমলে নেওয়া উচিত, যদি কোথাও দরকার হয় আবার গণনা করা উচিত। বাট আমি মনে করি না জামাত ইসলামেরও উচিত হবে এটাকে কেন্দ্র করে কোনো ধরনের, আমরা চাই না আমাদের গণতান্ত্রিক যে উত্তরণ এটার মধ্যে কোনো ধরনের হোঁচট হোক। এটা সমাধান করা উচিত, নির্বাচন কমিশনের আন্তরিক হওয়া উচিত, জামাত ইসলামের সাথে বসা উচিত যেগুলো ইস্যুজ আছে। তবে আমি মোটা দাগে বলবো এটা ডেফিনেটলি আমাদের জন্য একটা জামাত ভালো। ইসলামী কি তাহলে এবারে নির্বাচনকে সুষ্ঠু নির্বাচন বলছে? না, জামাত ইসলামী তো সারাদিনই সুষ্ঠু নির্বাচন বলেছে এবং নির্বাচনের টুকিটাকি কিছু কারচুপি বা জালভোট বা ব্যালট বই চিন্তাই এ ধরনের ছোটোখাটো ঘটনা হলেও জামাত ইসলামীর আমির বলেছেন যে আমরা এরকম মাইনর কিছু ঘটনা ঘটে নির্বাচনের সময় আমরা এগুলোকে এটাকে ধরে বসে থাকবো না, আমরা মুভ ফরওয়ার্ড করতে চাই। কিন্তু বেশ কিছু আসনে যেহেতু ভোট হওয়ার পরে গণনা নিয়ে প্রশ্ন উঠেছে, যে জিনিসটা পুরো অনাকাঙ্ক্ষিত, আমি মনে করি এইটার ব্যাপারে নির্বাচন কমিশনকে সিরিয়াসলি দেখা উচিত। রুহিন হোসেন প্রিন্স, একটা দীর্ঘ প্রতীক্ষার পরে আসলে এই নির্বাচন আমরা দেখেছি এবং এই নির্বাচনের জন্য একটা লম্বা সময় আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে। সবাই আসলে ভোট কেন্দ্রে গিয়েছেন এবং সত্যিকার অর্থে হয়তো একটা বিশাল বড় সময় পরে আমরা ভোটের যে উৎসব হয় সেই উৎসবটি দেখার আমাদের সুযোগ হয়েছে। সেই জায়গাটিতেই আমি একটু জানতে চাই, এই যে আসলে আমরা একটা লম্বা সময় পর এই ভোট উৎসব দেখলাম এবং এখন আসলে রাজনৈতিকভাবে যে ধারার পরিবর্তন হয়েছে, অর্থাৎ বিজয়ী দল কিংবা যেই দল সংসদে বিরোধী দল হয়ে যাচ্ছে তারা সবাই একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন, এই পরিবর্তন নিয়ে আপনি কি বলতে চান? আপনাকে ধন্যবাদ। একটা তো পরিবর্তন আমরা সবাই আকাঙ্ক্ষা করছিলাম এবং একটা ব্যাপক কি বলে যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই তো এইবারের যে যাত্রা, তাতে এই আকাঙ্ক্ষাটাই ছিল। তারই একটা পর্ব আমরা অতিক্রম করতে যাচ্ছি। তা সেইটা যাওয়ার ক্ষেত্রে এটা একটু বলে রাখা ভালো, কারণ আপনি দেখবেন যে গতকাল পর্যন্ত যেভাবে জিনিসটাকে প্রায় সমাপ্তির দিকে যাওয়ার চেষ্টা হলো, আজকে থেকে এটা তার নানা ডালপালা গজাচ্ছে। ডালপালা গজানোটাকে আমি অস্বাভাবিক দেখছি না, কারণ বাংলাদেশের যে কালচারের কথা আপনি বললেন সেটাও একটা বিষয় আছে।
আরেকটা বিষয় আছে, সেটা হয়েছে যে এই গণ অভ্যুত্থানের পরে, এই পরিবর্তনের পরে কিছু গোষ্ঠী তারা যেভাবে আধিপত্য বিস্তার করেছে, তাতে তারা মনে করছিল যে কোনোভাবেই যেন আমরা ক্ষমতাটা থেকে যাওয়ার জায়গাটা আমরা যাচ্ছি। তা সেইখানে কেউ কেউ হোঁচট খেলে তখন নানা ধরনের ঘটনাগুলো ঘটতে পারে, তারই প্রতিক্রিয়াগুলো এখন আমরা দেখতে পাচ্ছি। এটি একটা। আরেকটাও একটু বলে রাখা উচিত যে আমরা আসলে যে পরিবর্তনে শুরুতেই যে পুরো নির্বাচন ব্যবস্থার খোলনলচে পাল্টে দিয়ে যে ধরনের একটা নির্বাচনে যেতে চেয়েছিলাম, সেটি কিন্তু আমরা পারিনি। এটা আপনারা দেখবেন। যেমন ধরুন আজকে আমরা আলোচনা করছি ভোটের দিনের কথা, কিন্তু ভোটের দাঁড়ানো নিয়ে কিন্তু কোনো আলোচনা করতে পারলাম না। বা ধরেন আরও সংস্কারের কাজ ছিল, আমি আজকে সে আলোচনা করছি না, খালি পয়েন্টটাকে তুলে রাখলাম, সেটা কিন্তু করতে পারলাম না। কিন্তু এই এত সবের পরে গণতান্ত্রিক ট্রেনে আমাদের যে যাত্রা শুরু হয়েছে, যেটি প্রধান উপদেষ্টাও বলেছেন, সেই যাত্রাটা আমরা শুরু করতে পেরেছি। তো আচ্ছা, একটু আসি আবার প্রধান উপদেষ্টা যখন বললেন, উনি ঈদের কথা বলেছেন, ওইটুক না হয় মানলাম। বাংলাদেশের মহাঈদ নতুন এটা মানদার কোনো জন্মদিনের কাজ কথাও বলেছেন। না, একটু বলি মহাঈদ এটা চলে না ওনার এই কথা। উনি যে শ্রেষ্ঠ চিন্তা করেছেন, শ্রেষ্ঠর দরকার নাই। আমরা যে বিবেচনা আপনাদের এখানে অনেকবার বলে গেছি, যে পরিস্থিতি অনুযায়ী ন্যূনতম একটা গ্রহণযোগ্য নির্বাচনের পথে যদি আমরা হাঁটতে পারি, তাহলে গণতন্ত্রের পথে হাঁটতে পারবো। তো ধরেন বাংলাদেশ, এটা আমরা জানি পরিস্থিতি কি, কার কি পরিমাণ বিজয়ের বিষয়, এটা কম বেশি কিন্তু সবাই জানি। সেই বিবেচনায় আমাকে যদি বলেন যে ঠিকই আছে, এটা তো বিএনপি যা পেয়েছে বা আমরা বুঝছিলাম, কারণ এইখানে একটা বড় কি বলে ভোটের বিবেচনায় আওয়ামী লীগ বা অন্যরা তো নাই, তা সেই বিবেচনায় তার এই আসনটা অস্বাভাবিক না। কিন্তু প্রতিদ্বন্দ্বী হিসাবে যে জায়গাটাকে আমরা সামনে দেখছি, এইটা কিন্তু কোনো কাঙ্ক্ষিত ছিলও না। এই জায়গায় নানা ধরনের ম্যানিপুলেশনের খবর আমরা জানি, সেইটা নিশ্চয়ই সেই ম্যানিপুলেশনটা কারা করেছে বলে এটা আমি আসছি। আমি বলছি যে ম্যানিপুলেশনের নানা ধরনের ঘটনা আমরা জানি। তা সেই জায়গায় গুরুত্ব যেটা দিতে হবে, যে অভিযোগগুলো এখন আসছে, অভিযোগগুলো খতিয়ে দেখতে হবে। অভিযোগ কিন্তু সব পক্ষ থেকে আসছে, আপনি খেয়াল করবেন, বিএনপির দিক থেকে আসছে, জামাত ইসলামের দিক থেকে আসছে, এমনকি আমরাও স্থানীয়ভাবে কোথাও কোথাও যেভাবে দেখা গেছে আমরা যতটুকু ভোট পাওয়ার কথা, সেটা এসে দেখি ওই ভোট নাই। আপনি জাতীয় পার্টি দেখবেন, তারা তো আমরা জানি রংপুর এবং এই অঞ্চলে তাদের একটা ভোটের ব্যাপক ভোট ছিল। এটা বাংলাদেশ ছোট দেশ, এটা কে কাকে না জানায়, কিন্তু আমরা দেখছি যে সমস্ত জায়গায় যেন তারা থার্ড পজিশন। কিন্তু সেই একটা আলোচনা আছে, আমি আলোচনাটাকে আজকে এটা ভারী করব না, কারণ সেটা রেখেই আমাদের যেতে হবে। কি কারণে যে কথা বললেন, যে এটা বহু প্রতীক্ষিত যেহেতু, তাইলে এই ক্ষতগুলো আগামীতে আর দূর করতে হবে। কিন্তু জরুরি যে কাজটা, এই পয়েন্টে কোনো দ্বিমত নেই, যে ন্যূনতম গণতন্ত্রের পথে হাঁটার যে সুযোগ আমাদের তৈরি হলো, এইটাকে কেউ যেন ব্যাহত না করতে পারে। আরেকটা জিনিস আমরা মনে করি, সেটা গতকালও আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া আমরা বলেছি, এটা মনে রাখা দরকার, যে আমাদের এই যে যাত্রা, এই যাত্রাপথে নানা ধরনের অপগোষ্ঠী অপশক্তি তারা কিন্তু নানাভাবে বাধাগ্রস্ত করতে চেয়েছিল। সেইটা অন্ততপক্ষে আমরা ঠেকিয়ে আমরা যে যাত্রা করতে পারলাম, এই যাত্রা যাতে স্মুথলি করতে পারি এবং দ্রুততম সময়ে এটা সরকার গঠন এবং তার পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে যাতে তারা আগাতে পারে, সেই আকাঙ্ক্ষাই আমাদের থাকবে। সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি বলাই যায় যে স্পষ্টভাবে ম্যান্ডেট নিয়ে এগিয়ে যাচ্ছে। জনগণের এবং এই পুরো বাংলাদেশের হাল এখন বিএনপিকে ধরতে হবে। যদি আসলে আমরা নির্বাচনী ফলাফলের দিকে তাকাই, যদিও বিএনপি অনেক বেশি আসন পেয়েছে, কিন্তু এরপরেও যেই ভোটের যে সংখ্যা বা যে পার্থক্য আসলে বিরোধী দলের সাথে, সেই পার্থক্য কিন্তু খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, সেই আভাস আমরা পেয়েছি। তার মানে বিরোধী দল হিসেবে জামায়াত কিংবা এনসিপি, তাদের যে 11 দলীয় জোট, তারা যথেষ্ট চ্যালেঞ্জিং হতে যাচ্ছে কিনা বিএনপির জন্য? আমার মনে হয় যে এই ব্যাপারে প্রিন্স ভাই কিছু প্রাথমিক কথা বলেছেন। উনি বলেছেন যে আমরা ভোটের দিনের হিসাবটা করছি, ঠিক নির্বাচনের আগের যে প্রেক্ষাপট যেটা, সেটা উনিও বলেছেন যে সেই আলোচনাটাকে এনে তিনি হয়তো আলোচনাটাকে ভারী করতে চাননি। আমার মনে হয় যে সেটা যদি আমরা এখন আনি, তাহলে আলোচনা করা যেতেই পারে। তবে হ্যাঁ, একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে সেই আলোচনাটা কিন্তু টেবিলে থাকা দরকার আছে। কারণ তা যদি আমরা না করি, তাহলে ভবিষ্যতে এই প্রবণতাটাকে ইনডাইরেক্টলি এন্ডোর্স করা হবে, তাই না? যেমন এটা যে প্রভাব কিছু পড়েনি, তা কিন্তু আপনি বলতে পারবেন না। সেটা হলো যে আমরা জানি যে একটা বিশেষ দলের মহিলা নারী কর্মী যারা ছিলেন, তারা কিন্তু বেশ কিছু দিন থেকে, কারণ নির্বাচনের তফসিল ঘোষণা অনেক আগে থেকেই তাদের একটা সক্রিয়তা ছিল আর কি। সেই সক্রিয়তাটা ছিল একটা নির্দিষ্ট জায়গাকে কেন্দ্র করে, যে তারা ঠিক ধর্মকে সেই জায়গায় ব্যবহার করার চেষ্টা করেছে এবং সেখানে কোনো কোনো ক্ষেত্রে প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা, ওয়াদা এগুলো করার ব্যাপারটা ছিল। বিকাশ নাম্বার, নগদের নাম্বার, রকেট নাম্বার নেওয়া, ভোটার আইডির নাম্বারটা তাদের কাছে সংগ্রহ করার চেষ্টা, এগুলোর ভেতর থেকে কিন্তু একটা বোঝেনি আমরা যে বাংলাদেশের মানুষের ক্ষেত্রে সেটা যা হয়। এবং অনেকগুলো জায়গাতে আমরা যেটা দেখেছি যে মানে যারা খুব একেবারে পরিচিত ব্যক্তিত্ব, টেলিভিশনের টক শোতেও তারা আসেন এবং
নিজেরা কিন্তু খুব শ্রেষ্ঠত্বের ইনসাফের কথা বলেছেন, তাদেরকেও কিন্তু আমরা ঠিক একটু অনৈতিকতার পথে হাঁটতে দেখেছি এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আসন। সেই দলের সর্বোচ্চ ব্যক্তি যিনি, তার নির্বাচনী আসনের ক্ষেত্রে সেটা হয়েছে। এবং যে জায়গাগুলোতেও যেটা প্রিন্সিপাল বলছিলেন যে আওয়ামী লীগের একটা বিরাট অংশ যারা ভোটের অংশগ্রহণে তাদের সুযোগ ছিল না, তারা করেনি, তাদের ভোটটাকে প্রভাবিত করার যে সুযোগটা ছিল সেটার জায়গাতে কিন্তু ভীতির একটা ব্যাপার থাকে। সংখ্যালঘুদেরকে আপনি আতঙ্কিত করতে পারেন কি না সেটাও কিন্তু নির্বাচনের একটা প্রভাবের জায়গায় থাকে। এর পরপর যেটা আছে সেটা হচ্ছে যে আমরা নির্বাচনের আগের রাতে যেটা দেখেছি, একবারে শেষ মুহূর্তে এসে বিভিন্ন ভোট কেন্দ্রে অযাচিত অনুপ্রবেশের একটা বিরাট ঘটনা ছিল, যেটা প্রতিহত করেছে কিন্তু সাধারণ মানুষ। তো সাধারণ মানুষ কিন্তু অ্যান্টিসিপেট করেছিল বলে, তা না হলে তো এই ঘটনাটা তাদের নজরদারিতে থাকবার কথা ছিল না। অনেক জায়গায় অর্থর ব্যাপক বিতরণের ব্যাপারটা দেখেছি। তো আমরা যদি একটা সুষ্ঠুতার কথা বলি, এই কোনোটাই কিন্তু সুষ্ঠুতার কাছে যায় না আর কি। হ্যাঁ, তারপরে ধরেন প্রচারণার ক্ষেত্রেও আমরা ঠিক সকল ক্ষেত্রে বাক শালীনতাকে সংযমের মধ্যে রেখেছিলাম কিনা, সেখানে কোনো কোনো জায়গাতে সম্বোধনটা হয়তো আপনি তুমি থেকে নিচের পর্যায়ে চলে গেছে, কোনো কোনো জায়গাতে শারীরিক কোনো একটা অঙ্গ বিকৃতির কথাটাও সর্বোচ্চ জায়গা থেকে কখনো এসছে আর কি। সেটা আমি মনে করি যে একটা উচ্চাভিলাষ একটা তৈরি হয়েছিল যে কোনো কারণেই, সেটা দেশের বাইরে যারা অনলাইন অ্যাক্টিভিস্ট যারা থাকেন এবং সোশ্যাল মিডিয়াতে তো আমরা নিজেরা অনেক জানি আর কি, যে তারা তো অনেক আগে জিতে বসেছিল সোশ্যাল মিডিয়াতে। এটা একটা ভালো মেসেজ দিয়েছে যে সোশ্যাল মিডিয়াটা আমাদেরকে যেভাবে আমাদের মনোজগৎটাকে দখল করার চেষ্টা করে, মানুষ কিন্তু বাস্তবে এটা করে না। এবারের নির্বাচন অন্তত আমাদেরকে সেটি প্রমাণ করেছে, জনগণ ভোট দিয়েছে এবং জনরায় আসলে শেষ পর্যায়ে গিয়ে জিতেছে, সেটি আসলে সত্যি। আমি আবার আপনার কাছে আসি ডক্টর শিব্বির আহমদ। এই যে আসলে আমরা বারবার বলার চেষ্টা করছি জনরায়ের জয় হয়েছে এবং বিরোধী দলের কিন্তু একটা বিশেষ বড় ভূমিকা থাকে, অন্তত এই 24-এর গণ অভ্যুত্থান আমাদেরকে দেখিয়েছে যে সরকারি দলে যারা থাকেন তারাই সর্বশক্তিমান নয়, এছাড়াও আসলে যে অন্য যে স্টেক হোল্ডাররা আছেন তাদের ক্ষমতা অনেক বেশি, তারাও চাইলে আসলে যে কোনো কিছু করতে পারেন, যে কোনো সমীকরণ যে কোনো সময় পাল্টে ফেলতে পারেন। জামায়াত ইসলামীর এখন ভূমিকাটা আসলে কেমন হতে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমি আপনার প্রশ্নে আসার আগে একটু পাভেল ভাইয়ের সাথে কিছু জিনিস অ্যাড করতে চাই। পাভেল ভাই যেহেতু বলেন, দেখেন এবারে নির্বাচনে বিএনপির জন্য প্রথমবার 54% ভোট পাওয়া, এটা বিএনপির অতীত ইতিহাসে কখনো 54% জনসমর্থন বিএনপি পায়নি। তো বিএনপির জন্য এটা প্রথমবারের মতো। আবার জামাত জোটও 40% ভোট পেয়েছে, এটাও জামাতের জন্য এটা প্রথমবারের মতো এত পার্সেন্ট ভোট পাওয়া। ডেফিনেটলি এখানে ওনারা বলতে চেয়েছেন একটা পক্ষ ছিল না, সেটা একটা ইস্যুজ, কিন্তু সেই পক্ষটাকে তো আর আমরা রাজনৈতিক দল হিসাবে বিবেচনাই করছি না, যেহেতু একটা বিশাল বিশাল একটা গণহত্যার মধ্য দিয়েছে। দুটো রাজনৈতিক দলই সেই ভোটারদেরকে টানার চেষ্টা করেছে। রাইট, সবসময় দুটো দলই এরকম করেছে, কিন্তু অতীতে হয়েছে যে বিএনপি বা আওয়ামী লীগ যখন নির্বাচন করেছে দুটো বাইনারিতে, তখন ওই 30-40%-এর মধ্যেই ঘোরাঘুরি করেছে। কিন্তু এবারেই প্রথমবারের মতো যে বিএনপির ইতিহাসে প্রথমবারের মতো এত বেশি পার্সেন্টেজ ভোট পেয়েছে। এবং আমরা যদি সরকার দল এবং বিরোধী দলের পার্থক্য দেখি, তাহলে ভোটের পার্সেন্টেজে সেটা 14%-এর পার্থক্য। সো ভোটারদের স্পষ্টতই ভোটাররা দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে এবং বাকি পার্সেন্টেজটা কিছু স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে। বিএনপি 54% পেলে বাকি 46% হচ্ছে বিরোধীরা পেয়েছে। তার মানে বিরোধী দলকে এখানে দুর্বল করে দেখবার মতো বা বিরোধী দল সমর্থনহীন ছিল বা শুধুই ফেসবুকে হাইপ ছিল, ব্যাপারটা এরকম না। এটা আমরা জনসমর্থনের মধ্য দিয়ে দেখেছি যে 40% মানুষ তো আর ভোট না, 40% মানুষ তো অনলাইন না, এরা জনগণ। এটা যদি আপনি বলেন যে শুধু অনলাইনে হাইপ ছিল, তাহলে আপনি 40% জনগণকে আসলে অবজ্ঞা করছেন। এটা আমি মনে করি গুজব ছড়ানোর চেষ্টা করা হয়েছে নির্বাচনের আগের দিন রাতেও, কিন্তু যেটা পাভেল ভাই বলেছেন আমরা কিন্তু দেখেছি নানানভাবে আসলে গুজব ছড়ানোর চেষ্টা করা হয়েছে, কিংবা নির্বাচনের ফলাফল আসার আগে নানান প্রার্থীকে জিতিয়ে দেওয়ার একদম এ ধরনের গুজব সব দিক থেকেই আসছে। এ ধরনের গুজব চলতে আপনি যদি বলেন যে অমুক দল জিতবে তমুক দল জিতবে, এটাকে বলছেন, এটা সব দল থেকেই ছিল। অথবা প্রত্যাশার জায়গা থেকে যদি বলেন, সবার প্রত্যাশা ছিল। আমি খুবই আনফরচুনেট যে আমি দেখছি পাভেল ভাই আজকে আবার নারী কর্মীদের বিকাশ নাম্বার, এনআইডি নাম্বার তুলতেছেন। আমি জিনিসটা তুলতে চাই নাই, এগুলো তো আমরা পার করে চলে এসেছি, আমরা এখন সামনের দিকে কথা বলবো। কিন্তু যদি আমরা নির্বাচনের আগে কি হয়েছে ক্যাম্পেইন শুরু হওয়ার পর এটা যদি দেখি, যে তারেক রহমান সাহেব নির্বাচনী ক্যাম্পেইন শুরুই করেছেন সিলেট থেকে। প্রথমেই এই ধরনের কথা দিয়ে যে একটা দলের কারণে, শিরকের কারণে ভূমিকম্প হয়েছে নরসিংদী, ঢাকায়। তো এরকম একটা অদ্ভুত আয়োজন দিয়ে নির্বাচনী ক্যাম্পেইন শুরু করা, এটা কিন্তু ইন্ডিকেট করে যে আপনি আপনার অপোনেন্টকে কিভাবে ট্রিট করে নির্বাচনী ক্যাম্পেইন শুরু করছেন। এবং পরবর্তীতে জামাতের বলেছে যে পরবর্তীতে আপনি যখন একটা করেন তখন একটা কথা আরেকটা কথা আসে, এগুলো তো কথায় কথা আসে। কিন্তু নারী কর্মীদের উপর যদি আপনি দেখেন, জামাত ইসলামী নারী কর্মী
নারীদের উপর ক্রমাগতভাবে হামলা করা হয়েছে। ইভেন এরকম নোংরা কথাও বলা হয়েছে যে জামাতের নারী মেয়েরা কর্মীরা আসলে পেটিকোট খুলে নেবে। তো এরকম নগ্নভাবে নারী কর্মীদের অন্তত 50টা জায়গায় নারী কর্মীদের উপর এরকম অ্যাটাক করা হয়েছিল। আমি আজকে এই কথাগুলো রিপিট করতে চাই নাই। এই যে এতগুলো জায়গায় নারী কর্মীদের উপর ক্রমাগত অ্যাটাক করা হচ্ছিল এবং নেতারা উস্কে দিচ্ছিল আসলেই হামলা করবি, এই ধরনের ঘটনার পরে বিএনপি কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। আপনার কাছে আসি, এই যে আলোচনাগুলো বা যে বক্তব্যগুলো আসলে আমরা শুনছি, এই বক্তব্যগুলোই তো আসলে নির্বাচন হিসেব নিকেশকে পাল্টে দিল। ভোটাররা কাকে ভোট দিবেন সেই জায়গাটিতে সেই সিদ্ধান্তটি নিতে আসলে এই শব্দগুলোই তো আমাদেরকে সবচেয়ে বেশি উৎসাহিত কিংবা নিরুৎসাহিত করেছে। এই যে নারী বিষয়ক যে আলোচনা করছিলেন ডক্টর শিববির, জামাত যেমন আসলে নারীদেরকে কিছু ইশতেহারে তারা বলেছিল যে 5 ঘন্টা তারা কর্মঘণ্টা করতে চান, কিংবা কেন আসলে তারা 5 ঘন্টা কাজ করবেন, এই ঘটনাগুলোও কি আপনি মনে করছেন এই হিসেব নিকেশটা অনেকটা পাল্টে দিয়েছে? না, কিছুটা এই অর্থে দেখেন, বিশেষ করে আমাদের নারী সমাজ এবং বাংলাদেশের এখনকার বাস্তবতায় তাদের কিন্তু কি বলবো, অর্জন অনেক, বাংলাদেশের অর্থনীতি সহ সমস্যাকে তাদের অবদান অনেক। আমরা নারী বলতে হয়তো উচ্চ পর্যায়ের নারী দেখি, আমি মোটেই মিন করছি না। আপনি দেখবেন গার্মেন্টস থেকে শুরু করে গ্রামাঞ্চলে কৃষিক্ষেত্রে কাজসহ সর্বত্র, তাহলে বিরাট অর্জন। এদের মধ্যে যে সচেতন মানুষ, আমি এই নারীদের কথা বলছি রেসপেক্ট করে, সেই সচেতন মানুষ ও ধরনের একটা ধর্মশ্রয়ী দলের যখন এই ধরনের কথা শুনেছে, প্রথমে তাদের মধ্যে যে বায়াসনেস ছিল সেই বায়াসনেস কিছুটা হলেও কেটে গিয়েছিল, কিন্তু সামগ্রিকভাবে কাটে নাই, তার ভিন্ন কারণ। এগুলো আমি এটা ওই যে পাভেল ভাই অন্যরা যেটা বললেন, পরে আরও এগুলো গবেষণা করে দেখতে হবে, তখন আমরা হয়তো এগুলো আরোভাবে দেখতে পারবো। কারণ দীর্ঘদিন ধরে নারীদের মধ্যে যেভাবে প্রচার প্রপাগান্ডা তারা করেছিল, তাতে এক ধরনের যে মোহগ্রস্ত করে তুলেছিল, সর্বশেষ তাদের সক্রিয় অবস্থানের কারণে অনেক নারীর সেই মোহটা কেটে গেছিল। কিন্তু সামগ্রিকভাবে এইবার কেটে গেছে আমি তা ব্যক্তিগতভাবে মনে করি না। নিশ্চয়ই এগুলো তথ্য উপাত্তর দিকে যাব। কিন্তু আমি কথাটা বলছি যে দেখেন, আজকে আপনি যেহেতু আলোচনাটার পরে আমরা আগামী দিনের এগিয়ে যাব, আমাদের কিন্তু নারীদের বিষয়ে শুধু রেসপেক্ট করা না, তার যে অর্থনৈতিক প্রতিবন্ধকতা তাকে পেছনের দিকে রেখেছে, সেইটাকে দূর করে কিভাবে অগ্রগতির দিকে নিয়ে যাব, এইটাকে বাদ দিয়ে কিন্তু বাংলাদেশ চলবে। এবং এবারে নির্বাচনে কিন্তু 7 জন নারী আমাদের সংসদে প্রতিনিধিত্ব করবেন, সরাসরি ওই কি বলে সবার মধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মধ্যে একটা বিরতির সময় হয়েছে। দর্শক, বিআরবি কেবলস নির্বাচনের হিসাব নিকেশ পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার বিআরবি কেবলস নির্বাচনের হিসাব নিকেশ পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস। ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, ক্ষমতাকে প্রশ্ন এখন বারবার আসলে করার প্রয়োজন হয়েছে এবং জবাবদিহিতা আসলে আমাদের নিশ্চিত করতে হবে। কারণ আমি আবারও আপনাকে দিয়ে শুরু করতে চাই, নির্বাচনী হিসেব নিকেশ আসলে জনগণের রায়ের মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি জনগণ কাকে পছন্দ করেছেন, কাকে করেনি। এই যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে আসলে এই মুহূর্তে বিএনপি কি মনে করছে, এই জয়ের মধ্য দিয়ে আসলে বিএনপি আরো বেশি আত্মবিশ্বাস ফিরে পেয়েছে, নাকি তাদেরকে আরেকটু আসলে ধীর গতিতে যেতে হবে, জনগণের আরো কাছাকাছি যাওয়ার প্রচেষ্টা আরো বেশি অব্যাহত করতে হবে? আপনি যেটা বলেছেন পরের অংশটুকু তো ডেফিনেটলি ঠিক। জনগণের সাথে আমাদের এনগেজমেন্টের তো কোনো বিকল্প নেই। আর তাছাড়া সেটা হলো যে খুব অপ্রত্যাশিত কোনো ফলাফল এটা নিশ্চয়ই দেশের কোনো মানুষই মনে করে না। বরং সোশ্যাল মিডিয়া হাইপ কিছু ছিল, যেখানে দেশের বাইরে থেকে অনেকে হয়তো এমনকি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে আমি নিশ্চিতভাবে লিখে দিতে পারি যে এটা হচ্ছে। তো তারা যারা তাকে আবার বিশ্বাস করে তারা ধরে নিচ্ছিল যে এটাই হতে যাচ্ছে। আর বাকি যে কথাটি আপনি বললেন সেটা হলো যে জনপ্রত্যাশার সাথে থাকতে পারাটা, সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং সে ব্যাপারে বিএনপি নিশ্চয়ই খুবই সচেতনভাবে এগোবে। আর ঠিক সেই পুরনো কথাগুলোকে যদি আমরা পাশ কাটিয়ে রেখেও যদি কথাটা বলি, সেক্ষেত্রে কিন্তু বিরোধী দল হিসেবে কিন্তু কেউ যেন এটা যেন না বলে দেখি তো কী করে করে, তা না বলে যদি আমরা বরং এটা বলি যে ঠিক আছে, আপনারা আপনাদের যে ম্যানিফেস্টোতে যে কথাগুলো বলেছেন বা ম্যানিফেস্টোতে তো অনেকেই পড়ে না, জনসভাতে প্রত্যক্ষভাবে যে কথাটি দলের সর্বোচ্চ ব্যক্তি চেয়ারম্যান সাহেব যেটা সবগুলো নির্বাচনী সভাতে কিন্তু মোটামুটি একই কথাই উনি বলেছেন, সেটা আপনারা বাস্তবায়ন করার চেষ্টা করবেন, যেহেতু জনগণ তাকে সমর্থন করেছে এটাতে, আর আমরা এটাতে সহযোগিতা করব। এই কথাটা হলে কিন্তু প্রকৃত ঠিক রাজনৈতিক যে বচনটা সেটা কিন্তু আমরা একটা পরিবর্তন করতে পারি এই জায়গায়। এটা যদি আমি বলি যাতে ঠিক আছে দেখি তুমি কেমনি করো, এটা কিন্তু বোধহয় অন্য রকমের বচনের দিকে যাবে। আর আমরা বোধহয় একটু ভাষাগত পরিবর্তনের দিকে যাই, এই হাড্ডাহাড্ডি লড়াই শব্দটিকে না বলে যদি বলি যে প্রতিদ্বন্দ্বিতামূলক ছিল, সেই শব্দটি বোধহয় আরও বেশি সুষম হবে। যেমন জনাব তারেক রহমান কিন্তু বারবারই বলেছেন যে দেখুন ক্ষমতায় যাওয়ার শব্দটি ব্যবহার করবেন না, আমরা কখনো এটা বলি না। আমি আপনাকেও বলেছি যে আমরা বলি যে রাষ্ট্র পরিচালনা দায়িত্ব যদি জনগণ দেয়, কারণ এটা ক্ষমতা শব্দটির মধ্যে একটা আত্মম্ভরিতা থাকে। এই শব্দগুলো কিন্তু অনেক সময়
একটা নিজেদের ভেতরে কিন্তু একটা অন্যরকম একটা জিনিস তৈরি করে দেয়। সেটার থেকে দূরে থাকা সবার জন্য ভালো হবে। কারণ বিএনপি কিন্তু খুব যে উচ্চাভিলাষী কথা বলেছে তা কিন্তু কোনো সময় না। কারণ যে কথাগুলো তারা বলেছে প্রত্যেকটা কথার ভিতরে তারা কিন্তু যৌক্তিকভাবে বলেছে যে আমরা এইভাবে করতে চাই, এটার জন্য আমাদের এই ব্যয়টা হবে, এই ব্যয়টা আমি এখান থেকে আনবো, এত দিনের মধ্যে করব, ফলভোগী কারা হবেন, এর বেনিফিটটা কারা পাবে, কীভাবে বাস্তবায়ন করবো, ইশতেহারে যে একেবারে বিষয়গুলো ইশতেহার আছে। ছাড়াও এটা কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে। যেমন ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে যে সেটার জন্য অনেকে বলেন যে এত লোককে এতগুলো ফ্যামিলি কার্ড দিলে এত টাকা কোথায় থেকে পাওয়া যাবে। আমরা কিন্তু এরকম করে কথাটা বলি না। আমরা জানি যে সামাজিক সুরক্ষা বলয়ের প্রায় 1,20,000 কোটি টাকার মতন অর্থ বরাদ্দ প্রতি বছরই হয়, অথচ ফ্যামিলি কার্ডের প্রাথমিক পর্যায়ের ব্যয়ের পরিমাণ মাত্র 18,000 কোটি টাকা, যেটা ওই ব্যয়ের ভেতর থেকে কিন্তু সাশ্রয় করে কিন্তু এটাকে বাস্তবায়ন করা যায়। কৃষি কার্ডের ভেতরে কিন্তু ব্যয়ের চাইতে কিন্তু তথ্য দেওয়ার বিষয়টি বেশি রয়েছে আর কি, যে একটা কৃষককে আপনি তথ্য সমৃদ্ধ করতে পারলে যে সুযোগ সুবিধাটা তাকে আপনি দিতে পারেন, আর্থিক প্রণোদনা দিয়ে কিন্তু সেটা পারেন। তবে একটা কথা বলা ছিল, সেটাতে একটা ফসলের প্রণোদনা তাকে দেওয়া হবে যাতে সেটার অর্থটাকে সে কাজে লাগিয়ে অতিরিক্ত দুটো উৎপাদন করতে পারে, যেটা জিডিপিতে কন্ট্রিবিউট করবে এবং এটা আর্থিকভাবে সেই পরিবারটাকে সমৃদ্ধ করবে। ডক্টর পাভেল, আমার একটা জিনিস একটু জানতে ইচ্ছে করছে। একটা লম্বা সময়, এক যুগেরও বেশি সময় পর জনাব তারেক রহমান দেশে ফিরেছেন এবং দেশে ফিরে ওনাকে আসলে বেশ কিছু ঘটনার সম্মুখীন হতে হয়েছে। তিনি ব্যক্তি জীবনে আসলে নিজের সবচেয়ে প্রিয় মানুষ হয়তো ওনার মা, তাকে হারাতে হয়েছে এবং দেশের জনগণের যে ভালোবাসা, একটা লম্বা সময় পর তিনি একেবারে কাছাকাছি সেই ভালোবাসাটা অনুভব করার সুযোগ পেয়েছেন। পুরোটা সময় এই 20টা দিন নির্বাচনী প্রচারণা তিনি চষে বেরিয়েছেন, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়েছেন। জীবনে প্রথমবার নির্বাচন করেছেন এবং প্রথমবার নির্বাচনে খুব সম্ভাব্য প্রধানমন্ত্রী নিঃসন্দেহে হয়তো তিনি হতে যাচ্ছেন। এই জায়গাগুলো আসলে তার জন্য সামনের দিনে কতখানি কঠিন হতে যাচ্ছে, এই ভার বহন করাটা আসলে আপনাদের জন্য কত বড়? উনি কিন্তু এটা জানেন, উনি জানেন যে প্রথমবারের মতো উনি নির্বাচন করছেন, সংসদে তিনি কোনোদিনই যাননি এবং প্রধানমন্ত্রী হিসেবে সংসদে যাওয়ার যে অভিজ্ঞতাটা তিনি নিতে যাচ্ছেন এবং একটা দলের উনি প্রধান ব্যক্তিত্ব থেকে একটা দেশের দায়িত্ব নেওয়াটা, এটা কিন্তু উনি মনে করছেন না যে সরকার পরিচালনার ক্ষেত্রে কোন দলের সরকার হয়ে উনি যাবেন, দেশের সরকার হওয়াটাই কিন্তু ওনার চ্যালেঞ্জ, সেটা উনি জানেন। এর সাথে বৈশ্বিক চ্যালেঞ্জ অনেকগুলো আছে। আমাদের কর্মসংস্থানের একটা বড় চ্যালেঞ্জ আছে, যেটা তারুণ্য সেটাকে প্রত্যাশা করে। তারা প্রত্যেকে এটা, যেটা আমি বলেছিলাম যে ন্যায়ের শাসন চান, তারা সুশাসন চান, কথা বলার স্বাধীনতা চান এবং সবচেয়ে বড় জবাবদিহিতার একটা সরকার ব্যবস্থাপনা চান। তো এই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার প্রস্তুতি তার আছে এবং সেটা উনি সফলভাবে করতে পারবেন এই প্রত্যয় তার মধ্যে আছে। কারণ এই যে প্রত্যয় আছে আপনি বলছেন এবং তিনি হয়তো বুঝেই সেই জায়গাটিতে এগোচ্ছেন এবং সেই রাজনৈতিক পরিবর্তন বা সংস্কৃতির যে একটা পরিবর্তন, সেটি কিন্তু ইতিমধ্যে আমরা আসলে লক্ষ্য করা শুরু করেছি। রহিন হোসেন প্রিন্স জামায়াতের আমির বলেছেন অনিয়ম এবং জালিয়াতির বিরুদ্ধে প্রয়োজনে রাজপথে নামার তিনি আজকে হুঁশিয়ারি দিয়েছেন। নাহিদ ইসলামও আজকে বলেছেন প্রয়োজন হলে আমরা রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছি। নতুনভাবে আসলে বিএনপি যখন সরকার গঠন করতে যাচ্ছে তার আগ মুহূর্তে আসলে এই ধরনের বক্তব্যগুলোকে আপনি কিভাবে দেখছেন? না, আমি একটা রাজনৈতিক দল হিসাবে রাজপথ তাদের ঠিকানা, সেটা থাকতেই পারে, আমরাও থাকবো যার ইস্যু নিয়ে। সুতরাং আমি ওইটাকে গুরুত্ব দেওয়ার প্রধান এটাকে নিয়ে ইতিবাচক নেতিবাচক কোনোটার দিকে আমি যেতে চাই না, কিন্তু দেখা দরকার ইস্যুটা কি। আমাকে যদি বলেন ঠিক যখন আমরা আলোচনা করছি, দেখেন একটা তো চ্যালেঞ্জ তাদের সামনে যে নির্বাচিত সরকার সংসদ কিভাবে কার্যকর করবেন ওইটা দিক, কিন্তু মানুষের কাছে আপনি খেয়াল করলে দেখবেন যে আমরা একটা এই যে গত 1.5 বছর ধরে যে আকাঙ্ক্ষা ছিল, সবচেয়ে আকাঙ্ক্ষার অপমৃত্যুটা কোথায় হয়েছে? যে একটা জনজীবনের নিরাপত্তাহীনতা, মব সন্ত্রাসটাই যেন প্রধান হয়ে দাঁড়িয়েছে। তা আপনি আগে এইটাকে জিরো টলারেন্সের জায়গায় নিয়ে আসেন, আর মানুষের কাছে এটা যদি দৃষ্টিভঙ্গিটা নেন যে কারণ অতীতের কতগুলো যার ভূমিকা আছে, তা সেই জায়গায় তো বলতে হবে যে আমি একেবারে দুর্নীতি লুটপাট এটা অবাধে এটা বন্ধ করব। আর আমরা সকল মানুষের জন্য কর্মসংস্থান নিশ্চিত করব, নারী সহ অন্যান্য যে আলোচনা আছে সবাইকে একটা নাগরিক হিসাবে সমমর্যাদার জায়গাগুলোতে আমরা কার্যকরের জায়গায় যাব। আমি বলছি যে আপনি ওই যে লেখার যে ইশতেহারে নিশ্চয়ই যার ইশতেহার সে করবে, তার সাথে রাজনৈতিক যে দ্বিমত নানামত আছে। ধরুন বিএনপির অনেক ইশতেহারের অনেক পয়েন্টের সাথে আমাদের দ্বিমত আছে, বা আমরা যেভাবে চাই সেভাবে হবে না, সেইটা আলোচনায় সমাধান বা রাজপথে হোক, কিন্তু আমি বলছি কিন্তু আমি বলছি শুরুটা যদি এইরকম একটা জায়গা, আগে মানুষের কাছে এই আওয়াজটা পৌঁছে দেওয়া দরকার, সকল নাগরিকের স্বাভাবিক জীবনযাপনের অধিকার নিশ্চিত করা হলো, আইনের শাসন আইনের মধ্য দিয়ে চলবে, কেউ
ওই ধরনের মব সন্ত্রাসের শিকার হবে না। আর সবচেয়ে বড় কথা, এই দেশকে অগ্রসর করতে গেলে আগে আমাদের যতটুকু অগ্রগতি আছে এটা একেবারে কুড়ে করে খেয়ে ফেলে কোথায় ব্যক্তি গোষ্ঠীর স্বার্থ, দুর্নীতি, লুটপাট, সেইটাকে বন্ধ করতে হবে। আর কাজের ব্যবস্থা তো সবাইকেই করতে হবে, সবার জন্য মর্যাদার জায়গায়। আপনি যে ব্যবস্থাগুলোর কথা বলছেন, বিএনপি কিন্তু তাদের নির্বাচনী ইশতেহারে এই ব্যবস্থাগুলোর কথা বলেছে এবং বারবার তারা কর্মসংস্থানের কথা বলেছেন। এই কর্মসংস্থান ব্যবস্থা করা কিংবা ঠিক যেই অবস্থায় বাংলাদেশের ভার ওনারা বহন করা শুরু করছেন, ওই জায়গাটি থেকে এই বিষয়গুলো কি খুব একটা সহজ হতে যাচ্ছে বিএনপির জন্য? আমার কাছে মনে হয় এটা মহা কঠিন, সহজ না, কিন্তু মহাকঠিন পথ তো অতিক্রম করতে হবে। এখন আমি ওই রাজপথের কথা ধরুন, এই কর্মসংস্থান ওনারা একটা কার্যক্রম শুরু করলেন, তা আমার রাজপথটা কি বলবে? উনি যে ওয়েতে যাচ্ছে, আমি যদি মনে করি, মানে আমি বলতে আমাদের রাজনৈতিক দল যদি মনে করি যে না, কর্মসংস্থানে এইটা না, আপনার এইভাবে যাওয়া দরকার, সেটা রাজপথে থাকবে, কোনো সমস্যা নেই। আমি বলছি রাজপথটাকে নেগেটিভ করার দেখার দরকার, আপনি পজিটিভ জায়গা থেকে আমাদের নেওয়া দরকার। ওই যে বললাম, জনজীবনের নিরাপত্তাহীনতার জায়গায় তারা নিরাপত্তার জায়গায় একটা নির্বাচিত দল সরকার গঠন করার পর তাদের দায়িত্ব পড়বে, সেইখানে নিশ্চয়ই রাজনৈতিক দলও তার কথা বলবে। নিশ্চয়ই একটা দায়িত্বশীল দল হিসাবে জনগণ যেভাবে রায় তাদেরকে দিল, তাদের কিন্তু তখন দায়িত্বশীল আচরণটাই প্রধান হয়ে দাঁড়াবে। এবং মনে রাখতে হবে, কোনো সময় যেন গোষ্ঠী স্বার্থ, ব্যক্তি স্বার্থ বা একেবারে তথাকথিত দল কানা স্বার্থটাই যদি প্রধান হয়, তাহলে ইতিহাস যা হয় সেইভাবেই রচিত হবে, যেটা আমরা প্রত্যাশা এবার করি না। ডক্টর শিবির আহমেদ, এই সরকার একটা লম্বা সময় ক্ষমতায় থাকবে, অন্তর্বর্তী সরকারকে সম্ভবত এই 1.5 বছরের সবচেয়ে বেশি বার এই কথাটি শুনতে হয়েছে এবং জামায়াত এবং এনসিপি দীর্ঘদিন সরকার গঠন না করেও ক্ষমতার স্বাদ গ্রহণ করতে চায় এবং সে কারণেই অন্তর্বর্তীকালীন সরকারকে তারা দীর্ঘদিন ক্ষমতায় রাখতে চায়। অবশেষে এই যে গুজব কিংবা এই যে মানুষের মনের মধ্যে এক ধরনের শঙ্কা ছিল, সেই শঙ্কা থেকে আমরা বেরিয়ে এসেছি। তার মানে জামায়াত ইসলামী কিংবা এনসিপি আসলে দীর্ঘদিন আর ক্ষমতার স্বাদ গ্রহণ করার সুযোগ পেল না, কিন্তু বিরোধী দলে আপনারা আসতে পারছেন। জনগণের জন্য করার জন্য কিন্তু বিরোধী দলের অনেক কিছু থাকে এবং সংসদে গিয়ে আপনারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা রাখতে পারবেন। আমি জানি না এই কথা সোর্স কি, যে এনসিপি জামাত, এনসিপির যেহেতু এগুলো কথাগুলো দেখেন, জামাত থেকে বলা হয় যে বিএনপি হচ্ছে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলো দখল করে রেখেছে, সো ডিফ্যাক্টো বিএনপি ক্ষমতায় আছে এবং বিএনপির লোকেরা নানান জায়গায় চাঁদাবাজি করতেছে, যেটা ক্ষমতায় থাকলে তারা করে। তার মানে ডিফ্যাক্টো বিএনপি আসলে প্রশাসনে এবং চাঁদাবাজির জায়গাগুলোতে দখল করে চাঁদাবাজি করছে, তার মানে তারা পাওয়ারে আছে, এটা জামাতের পক্ষ থেকে বলা হয়। আবার বিএনপি থেকে বলা হচ্ছে জামাত পাওয়ার আছে। জামাত কোন দিক দিয়ে পাওয়ার আছে আমি জানি না। এনসিপির দুজন তিনজন স্টুডেন্টরা উপদেষ্টা হিসেবে ছিল, সেই হিসাবে তাদেরকে ওভাবে বলা যায়, যদিও যারা উপদেষ্টা ছিল তারা সরকারে ছিল, দলে ছিল না। দলে যিনি জয়েন করছেন তখন তিনি পদত্যাগ করে জয়েন করেছেন। তো আমি মনে করি না এটা একটা ভ্যালিড অভিযোগ জামাতের বিরুদ্ধে, বরং আমি মনে করি বিএনপি এবং জামাত দুই দলেই একটা ভালো সময় পার করেছে রাজনৈতিকভাবে। জামাত ক্ষমতায় ছিল এরকম না, জামাত এখন বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে। জামাতের যে অভিযোগগুলো সেইগুলো নির্বাচন কমিশনের কাছে, এনসিপিরও যে অভিযোগগুলো এগুলো নির্বাচন কমিশনের কাছে, আমি মনে করি দায়িত্বশীল নির্বাচন কমিশন হিসেবে তাদের এগুলো অ্যাড্রেস করা উচিত। আর বিএনপির কাছে আমার এক্সপেকটেশন থাকবে যে নির্বাচন পরবর্তী যে সহিংসতা বিভিন্ন জায়গায় শুরু হয়েছে, এই সহিংসতা বিএনপিকে ক্ষমতার শপথ গ্রহণের আগেই বন্ধ করা উচিত। এবং বিশেষ করে অতীতে আমরা দেখেছি যে ক্ষমতা গ্রহণ করার পরপর ক্যাম্পাসগুলোতে সহিংসতা শুরু হয়, হল দখল বা ছাত্রদের উপরে নির্যাতন, এ ধরনের ঘটনাগুলো হয়। আমি মনে করি এইটা আরেকটা স্টেপ, যেটা অতীতে আমরা দেখেছি যে মিডিয়াগুলোকে নিয়ে কথা বলতে হয়েছে, সেটা আওয়ামী লীগ বা বিএনপি যে দলে ক্ষমতা আসে তাদের ছাত্র সংগঠনগুলো এটা করেছে। এবারে তো ছাত্র সংগঠনগুলোর মধ্যে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে আপনাদের যারা ছাত্র সংগঠন তারা জড়িত আছেন, তাদেরও তো একটা দায়িত্ব আছে। না, ডেফিনেটলি তাদের দায়িত্ব আছে, কিন্তু তারা তো ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন না। তাইলে আমি তাদেরকে বলতাম যে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন হিসাবে যেই উগ্রতা ক্যাম্পাসগুলোতে দেখায় ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনরা, সেটা যেন না হয়। এখন যেহেতু বিএনপি পাওয়ারে আসছে, মানে এখানে একটা পসিবিলিটি আছে যে বিএনপির ছাত্র সংগঠন এই ধরনের কর্মকাণ্ড করতে পারে। এটার ব্যাপারে বিএনপির আগে থেকে ইনিশিয়েটিভ নেওয়া উচিত, আদারওয়াইজ এটা অতীতে আমরা দেখেছি কি হয়। আর নির্বাচন পরবর্তী সহিংসতাটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়। আর যেটা বলছিলাম যে বিএনপির যেগুলো এখন আমাদের মূলত আলোচনা হওয়া দরকার, প্রিন্স ভাইও তখন একমত হচ্ছিলেন যে বিএনপি কী কী প্রস্তাবনা দিয়েছিল সেগুলো নিয়ে আমাদের কথা বলা দরকার, এগুলো কীভাবে বাস্তবায়ন হবে।
বা কী হচ্ছে। একটা জিনিস এখানে আমার কাছে জাস্ট মেনশন করার জন্য, যে বিএনপির ইশতেহারে তো ইশতেহারের কথাগুলো আসছে, কিন্তু ইশতেহার আসলে আমরা বুঝি হচ্ছে অনেক সময় নেতাদের বক্তৃতা থেকে। তো জনাব তারেক রহমান সারা দেশে যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ডের কথা বলেছেন, অ্যাট দ্য সেম টাইম উনি কিছু কিছু প্রতিশ্রুতি দিয়েছেন যেগুলো আসলে ওখানে অলরেডি এক্সিস্ট করে অথবা সেগুলো ওখানে বিলং করে না, এরকম কিছু জিনিস বলেছেন। যেমন উনি কুমিল্লায় বলেছেন ইপিজেড করবেন, নীলফামারীতে বলেছেন মেডিকেল কলেজ করবেন, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করবেন, বা নারীদের 6 মাসের সবেতনে অলরেডি যেটা আছে সেটাকে সবেতনে ছুটি করবেন। এ ধরনের নানান কথা উনি নানান জায়গায় গিয়ে বলেছেন। এটা দেখে যে এই যে বিএনপি রাষ্ট্র সম্পর্কে হোমওয়ার্ক না করে নানান জায়গায় বক্তৃতা দিয়েছে, এই ব্যাপারটাকে ওনারা কিভাবে দেখেন যে যিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, অলরেডি নির্বাচিত হয়ে যাচ্ছেন, এরকম নির্বাচিত হয়ে গেছেন, মানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন, আমরা অপেক্ষা করছি, সেরকম রাজনৈতিক নেতা যখন নানান জায়গায় গিয়ে প্রতিশ্রুতি দেন এবং সেগুলোর কোনো ব্যাকগ্রাউন্ড হোমওয়ার্ক করেন না, তাহলে তো মনে হচ্ছে যে উনি জানেন না আসলে বাংলাদেশের মানুষের কোথায় কি দরকার। এই জিনিসটা নিয়ে আমরা কি করব? কার্যক্রম সেটি শুরু হয়ে যেতে দেখলাম ইতিমধ্যে আমাদের ডিবিসির এই আজকের আলোচনায় সেই কার্যক্রম শুরু হয়েছে। যে অভিযোগ করছেন যে বিএনপির আসলে যিনি শীর্ষস্থানীয় নেতা, তিনি হয়তো হোমওয়ার্ক না করে এতদিন নির্বাচনী প্রচারণায় আপনার কাছেও আসবো আমি। আমার বিবেচনায় যে এইটা এখন মন্তব্য করার সময় আমাদের আসে নাই, কারণ বরঞ্চ এর মধ্যে যদি আমি কোনোটা স্পেসিফিক না করে যদি বলি যে কোনো পয়েন্টে আমরা যদি মনে করি এটা উনি বলছেন এটা করা উচিত না, তখন আমরা বলবো। আর উনি হোমওয়ার্ক করে করছেন কি করছেন না এটা নির্ভর করবে ওইটা বাস্তবায়নে যাওয়ার সময়। সুতরাং তার আগে এই কথা বলার কোনো এই পয়েন্টটা বলছে হচ্ছে মানে এই জিনিসগুলো অলরেডি সেখানে আছে না। আমি জানি যেমন ধরনের যে 6 মাস সবেতন, মানে সেটা আমি ওই আলোচনায় যাচ্ছি না, যে অনেক কিছু হয়তো আছে সেটা অন্য আলোচনা, কিন্তু আমি বলছি যে এইটা মনে রাখতে হবে। দেখেন, এটা বিগত দিনে আমরা জানি বাংলাদেশে, আমি একটা অন্য মন্তব্য করি এর সাথেই সংশ্লিষ্ট। সমস্যাটা হয়েছে কি, আমাদের যে পার্লামেন্ট, সেইটা যদি আইন প্রণয়নকারী সংস্থা হিসাবে কার্যকারী প্রতিষ্ঠান আমরা করতে পারি, অতীতে পারি নাই, আর স্থানীয় সরকার যারা স্থানীয় উন্নয়নের কার্যক্রম করবে এইটা যদি করতে পারতাম, তাহলে আজকে এই আলোচনাগুলো আসতো না। মানুষের কাছে গেলে আপনি দেখবেন যে নর্মাল যিনি এলাকার এমপি, তাকে কিন্তু ওই অঞ্চলের তিনি রাস্তাঘাট কি করবেন ওই প্রতিশ্রুতি না দিলে জনগণও কথা শুনছে না, কারণ মাথায় ওইটা নাই। আমরা বিকেন্দ্রীকরণের জায়গাটা করতে পারিনি, যে ওইটা হচ্ছে স্থানীয় সরকারের কাজ আর পার্লামেন্টের কাজ অন্য। বরঞ্চ আমি এই সূত্র ধরে বলবো, আমাদের এইবারের পার্লামেন্ট আমি প্রত্যাশা করব, হবে কি হবে না আমি জানি না, তারা স্থানীয় সরকার নির্বাচনটা যখন দ্রুততম সময় করবে এবং আমাদের সংবিধানে যে বিকেন্দ্রীকরণের যে ধারা আছে সেইটাকে শক্তিশালী করার কাজটা যদি করে, তাহলে দেখবেন এই যে আগামীতে এই ধরনের প্রতিশ্রুতির জায়গার থেকে কিভাবে আইন প্রণয়ন, কোন আইন দেশে সংকট করছে, কোন ধরনের আইন করা দরকার, এইটা তিনি বলার সাথে সাথে মানুষের কিন্তু ইনভলভমেন্টটা বাড়বে এবং আমরা কার্যকর সংসদের দিকে আগাতে পারব। হোসেন আলমগীর পাভেল, সবার আগে বাংলাদেশ বিএনপি বারবার বলেছে এবং তারেক রহমান ঠিক যেদিন দেশে এসেছেন সেদিন তিনি বলেছেন আই হ্যাভ আ প্ল্যান। এখন তো বিএনপি সেই প্ল্যানটা এক্সিকিউট করার সময় এসছে, ঠিক কিভাবে আপনারা সেই প্ল্যানগুলো এক্সিকিউট করবেন এবং বিরোধী দলের যে কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে বলে আমি বলছিলাম, আসলে সেই হোমওয়ার্ক না করার জায়গাটা যদি আপনি একটু আপনার জায়গা থেকে আমাদেরকে বলেন। মুশকিলটা হলো কি, দেখেন আমরা যখন খুব শিক্ষিত পর্যায় থেকে যখন খুব সস্তা কথা বলি না, তখন কিন্তু এটার ঠিক প্রতিবাদ করা বা ব্যাখ্যা দেওয়াটাও খুব বেশি মনে হয় যে নিজের জন্য অস্বস্তিকর হয়। যেমন একটা কথা বলছেন যে রাজপথটা নামার প্রস্তুতি নিচ্ছেন, যারা বলছেন এটা তারা তো নিজেরা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তারা এটা কেন বলছেন না যে আমি কথাগুলো সংসদে প্রতিষ্ঠিত করবো, সংসদে কথাগুলো আমি সামনে আনতে চাই। আর এই যে কথাগুলো বলছেন না যে নীলফামারীতে গিয়ে উনি বলেছেন মেডিকেল কলেজ, আসলে হয় কি যে আমাদের ভিতরে কিন্তু কতগুলো জানার কতগুলো ঘাটতি থাকে আর কি। আমি তো একজন মেডিকেল কলেজ হাসপাতালের প্রকল্প পরিচালক ছিলাম, আমি বুঝি এটা। নীলফামারীতে মেডিকেল কলেজ বলে কিছু হয়নি, ওখানে একটা মেকশিফট জায়গাকে মেডিকেল কলেজ করে চালানো হচ্ছে এবং মেডিকেল কলেজে কোনো হাসপাতাল নেই। মেডিকেল কলেজের একটা হাসপাতাল থাকতে হয়, তাছাড়া কিন্তু একটা মেডিকেল কলেজে প্রতিষ্ঠার কোনো অর্থ থাকে না আর কি। কারণ একটা হাসপাতাল হচ্ছে মেডিকেল কলেজের ল্যাবরেটরি, তো সেটা হচ্ছে হাসপাতালের বা কলেজের একটা পারস্পরিক একটা অঙ্গাঙ্গী থাকা জিনিস। সেটা যদি কেউ আমরা বুঝতে ভুল করি, এবং বাংলাদেশের মেডিকেল শিক্ষাটা কত বিপর্যস্ত অবস্থা আছে যে একটা দলের শীর্ষ নেতৃত্বে দুজনই কিন্তু মেডিকেল কলেজের গ্রাজুয়েট, যদি ওনারা চিকিৎসা করেন না বা শিক্ষকতার সাথে উনি কখনো তারা দুজনে কেউ ছিলেন না, তাহলে হয়তো তাদের জানার এই ঘাটতিটা তাদের এতে থাকতেই পারে এটা। সুতরাং এই মেডিকেল কলেজের ব্যাগের ছাতার মতন হয়ে গিয়ে সেটাকে যেন মানসম্পন্ন করা দরকার, ওনারা কিন্তু সেই জায়গায় না গেলে ওখানে মেডিকেল কলেজের সাথে ঘোষণা করলেন কেন? একেবারে সম্পূর্ণ মনোমনকৃত অর্থহীন এবং এটা খুবই নিম্ন স্তরের একটা প্রতিবাদ। তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে সবেতন নারীকে 6 মাসের ছুটি দেওয়া, এটাকে সরকারি পর্যায়ে থাকলেও যেটা সকল স্তরে
প্রত্যেকটা বেসরকারি পর্যায়ে ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছে। আপনি সরকার বেসরকারি এই বিভাজনটাকে যদি না বোঝেন, দেশের সামগ্রিক জায়গাতে এই বিষয়টিকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে ওনার প্রতিজ্ঞার কথা যদি বলে থাকেন, আমি ওটা ধরে বসলাম। আবার কেউ কেন যেন বলেছে যে দিনাজপুরে কেন আমের কথা কেন বললেন, এটা বলা যাবে না। এবং আবার রাজশাহীতে গিয়ে উনি পদ্মা নদীর কথা বলেছেন বা বরেন্দ্র সেচ প্রকল্পের কথা বলেছেন, ওটা নাকি ওখানে বলা যাবে না। মানে অর্থাৎ সামগ্রিক গুলোর কথা যেখানে যেটা থাকে সেটাতে সে কথা যেন আসে না। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে করা হবে, এটা ঘোষণা হয়েছে, এটা করা হয়ে গেছে, এটা প্রতিষ্ঠিত, এটা আমরা জানি, আপনি জানেন, আমি জানি। তো এটাকে বলতে ঘোষণা হয়ে গিয়েছে, সুতরাং এটা বলা যাবে না। মানে এগুলো মনে হয় যে আমরা প্রকৃতপক্ষে যেটা করতে চাচ্ছি সেটাকে খুবই সস্তা করে ফেলতে নিজেকে। এই সস্তা না করে যদি আমি বলি যে কুমিল্লা একটা ইপিজেড আছে, ঠিক আছে, ওখানে যদি আমি ঘোষণা দিয়ে ইপিজেড করা হবে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ ইপিজেড হলে কোনো সমস্যা আছে কিনা। স্ট্র্যাটেজিক লোকেশন হিসেবে কুমিল্লা তো সেই শ্রেষ্ঠ জায়গা, যেখানে চট্টগ্রাম বিমানবন্দরের সাথে ঢাকার সাথে যার সংযোগের মূল জায়গাতে আছে। আমি তো বলবো যে ওখানে আরও 10টা ইপিজেড হওয়া দরকার। অর্থাৎ আপনি শব্দকে ধরছেন, অন্তর্নিহিত কথায় যাচ্ছেন। এই জায়গাতে যদি উন্নত করা যদি না যায়, তাহলে একজন চিকিৎসক হিসেবে উনি যেমন মেডিকেল কলেজ বুঝবেন না, একজন চিকিৎসক হিসেবে নার্সদের কর্মঘণ্টাকে 5 ঘন্টা করলে যে 5টা শিফট করতে হয়, এটা ওনার উপলব্ধিতে আসবে না। এবং এই সস্তা বুলি দিয়ে যদি আমি রাজনৈতিক মাঠটাকে কাঁপাতে চাই না, তাহলে প্রকৃতপক্ষে বিরোধী দল গড়ে উঠবে না। জি, একটু ছোট করে আপনার কাছে আমি আরেকটু জানতে চাই, এই যে আসলে গণতান্ত্রিক যাত্রায় আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ মাইলফলক বলছি আমরা এই নির্বাচনকে, এই নির্বাচনে বিএনপি জনগণের কাছে যেই ওয়াদা করেছে, সেই ওয়াদা এবারের এই বিজয়ের পর আপনার আসলে রক্ষা করতে কতখানি বদ্ধপরিকর? আমরা বদ্ধপরিকর শতভাগ। আর একটা জিনিস বলছি যে এটা পর্যায়ক্রমিকভাবে সবগুলো কাজে কিন্তু করা হবে। এবং একটা জিনিস তো আপনি বুঝবেন যে অন্যদের মতন তো বিএনপির এই কথা বলার সুযোগ নেই, কারণ যারা কখনো সরকারে ছিল না তারা কিন্তু যে কোনো আকাশ কুসুম প্রস্তাব তো দিতেই পারে, কারণ এটা বাস্তবায়নের তো দায় তার কাছে নেই। বিএনপি অতীতে সরকারে ছিল, এবারে সরকারে আসবার সবচাইতে বড় সম্ভাবনা তাদেরই ছিল বলে তারা কিন্তু এমন প্রস্তাবনা দিয়েছে যেটা তারা বাস্তবায়ন করতে হবে। কারণ এটা বাস্তবায়ন যদি করতে না পারে, তাহলে কিন্তু 5 বছর পরে কিন্তু জনগণ তাকে এই প্রশ্নটা করবে। আপনি বলেছিলেন, আপনি করেননি। নিশ্চয়ই সরকারে না থাকলে আসলে বিরোধী দল হিসেবেও কিন্তু একটা বড় দায় থাকার কথা, সেই দায়টি আসলে আপনারা মনে রাখবেন? না, নিঃসন্দেহে বিরোধী দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে। আমি মনে করি বিরোধী দলের সংসদে সক্রিয় ভূমিকা রেখে সরকারকে লাইনে রাখা দরকার আছে, সেটা রাখবে। আমি পাবেল ভাই ডিপেন্ড করছিলেন জনাব তারেক রহমানের অনেকগুলো ভুল বক্তব্যকে। না, ভুল শব্দটি বলবেন না আপনি। ধরেন কুমিল্লা ইপিজেড আপনি মনে করছেন না, কুমিল্লা আমি তো সেটা সঠিক কারণে সেটা তো বলেছেন। পাবেল ভাই, আপনার কথার সময় আমি কথা বলিনি, আপনি বলেন। কারণ আপনি যখন তারেক রহমানের বক্তৃতাটা যদি আপনি শুনে থাকেন, তাহলে দেখবেন তারেক রহমান কুমিল্লা একটা ইপিজেড করতে চান, যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবেন। এটাতে স্পষ্ট ছিল না, নতুন আরেকটা ইপিজেড করার কথা বলেননি। এবং এটাতে স্পষ্ট ছিল যে উনি জানেন না ওখানে একটা ইপিজেড আছে। এবং না, আপনি যদি বক্তৃতাটা আবার রিভিউ করে শুনেন তাহলে দেখবেন। এবং উনি বলেছেন যশোরে বন্ধ সুগার মিলকে উনি ওপেন করবেন। যশোরে কোনো কালেও কোনো সুগার মিল ছিল না এবং বন্ধও হয়নি। যে বক্তৃতাটা দিয়েছেন ওখানে ঝিনাইদহ ইনক্লুডেড ছিল, মোবারকগঞ্জ এবং দর্শনার্থী সুগার মিল। এই কথাগুলো আমি যদি বলি যে যেটা পাবেল ভাই বলছিলেন যে আমরা যদি বাস্তবায়ন না করি তাহলে 5 বছর পর জনগণ আবার আমাদেরকে ধরবে। বেকার ভাতার কথা যদি আমি আসি, যে বিএনপি বেকার ভাতা দেওয়ার কথা বলেছেন, এই বেকার ভাতাটা 2001 সালের বিএনপির ইশতেহারেও ছিল এবং সেটা বাস্তবায়ন করা হয়নি। এটা আসলে বাস্তবায়ন যোগ্য না আমাদের মতো ডেভেলপিং কান্ট্রিতে, কারণ আমাদের এখানে আমাদের ইনফর্মাল ইকোনমি, কে এমপ্লয়েড কে আনএমপ্লয়েড আমরা এগুলো ট্রেস করতে পারি না। আবার কে আসলে ইচ্ছে করেই আনএমপ্লয়েড, যে আমি ছাত্র রাজনীতি করব 10 বছর গ্র্যাজুয়েশনের পরেও আমি এমপ্লয়েড হবই না, তো আমি বসে বসে ভাতা খাবো, সেরকম কারা, আর কারা প্রকৃত অর্থে বেকার, এগুলো আসলে আমাদের দেশে ট্রেস করা। আপনারাও বলেছেন আপনারা সবচেয়ে 10,000 টাকা না, আমরা বেকার ভাতা বলিনি। জামাত বলেছে যে তারা লোন দিবে যারা সেই ট্রানজিশনাল পিরিয়ডে আছে। তো এই যে আমি বললাম যে এই যে বেকার ভাতাটা যেটা আগেও বাস্তবায়ন করেনি, কেউ কিন্তু আমাদেরকে প্রশ্ন করেনি। তো সাধারণত মানুষ হয় কি এগুলো ইগনোর করে, যে ওই ইশতেহারে তো বলার জন্যই বলে, এগুলা বাস্তবায়ন হবে না। এখন এই যে 2001 সালেও আমরা যেটা বলেছিলাম, যেটা বাস্তবায়ন যোগ্য না আমরা বুঝতেছি আমাদের ইকোনমির জন্য, সেরকম একটা আবার আমরা প্রমিস করছি যে আমরা বেকার ভাতা দিব। বেকার ভাতা দিলে আমার একদম ইকোনমিক্সের 101-এর স্টুডেন্টও বুঝবে যে বাংলাদেশে যদি বেকার ভাতা দেই তাহলে এখানে ভলান্টারি বেকার বেড়ে যাবে। কারণ মানুষ বেকার ভাতা যদি কাজ না করেই পায় তাহলে সে কেন কাজ করবে? সময় চলে এসেছে, একটু আমি রোহিন হাসান মিস আপনার কাছে ছোট করে জানতে চাই, যেই আসলে গণতান্ত্রিক ধারার কথা আমরা বলছি, সেখানে এই বিতর্কটা আসলে আমরা দেখতে চাই। ক্ষমতাকে প্রশ্ন করা হোক, সরকারকে প্রশ্ন করা হোক, বিরোধী দল তার জায়গাটিতে সুষ্ঠুভাবে আলোচনাটি করুক।
হোক সেটি আমি আমরা একটা দেখব জিনিস কি? জাস্ট 100 অ্যাড করে ঠিকই। দিই আমি প্রিন্স খালি এই ভাইকে- সাথে একটু প্রিন্স ভাই, বলি। আমি জাস্ট একটা জিনিস অ্যাড করে দিই, যেমন আমরা ইকোনমিস্টরা বা আমাদের ডেভেলপমেন্ট প্ল্যানাররা বলেন যে আমাদের ঢাকাকে ডিসেন্ট্রালাইজ করতে হবে, সেই জায়গায় জনাব তারেক রহমান যাত্রাবাড়িতে গিয়ে বলেছেন যে যাত্রাবাড়িতে একটা ইপিজেড করবেন। এই জিনিসটা আসলেই কি আমাদের ঠিক আছে, ঢাকার আমার জন্য মনে কি হয় হবে? আমরা যখন সুনির্দিষ্ট দেখবো এটা আলোচনা করবো, কিন্তু আমি আপনার আলোচনার সূত্র ধরে একটা বলি। ছোট করে। আমার বিবেচনায় ছোট করে এটাই যে আপনি একটা আলোচনা মনে হয় পেছনে পড়ে যাচ্ছে বা আসছে না, সেটা হচ্ছে অর্থনীতি কোন পদ্ধতিতে আমরা পরিচালিত করব। আমার এটা কি দুর্বৃত্তায়িত অর্থনীতি হবে, যেটা একটা লুটপাটের অবাধ ক্ষেত্র তৈরি করবে? এবং অর্থনীতি যদি দুর্বৃত্তায়িত থাকে, আপনি রাজনীতিতেও কিন্তু দুর্বৃত্তায়িত রাজনীতি এবং লুটপাটের রাজনীতি হবে, ওইটাই কিন্তু আমি রোধ করতে পারবেন না। সুতরাং অর্থনৈতিক দুর্বৃত্তায়নের জি, রোধ, সেই- উন্নয়ন সেই- এবং সেই- তার যে সেই ইশতেহারের সমবন্টনের সেই ধারা, ওয়াদাগুলো আসলে এইটাই হতে হবে প্রধান আলোচ্য বিএনপি বিষয়। রাখবে কিনা, নাকি আসলে বরাবরের মতো যখনই আমরা দেখেছি বিগত 3 বার অন্তত নির্বাচনের পরে নির্বাচনে জয়ী হওয়ার সাথে সাথে সব ইশতেহার ভুলে গেছেন রাজনৈতিক দলগুলো, সেখান থেকে আপনারা বেরিয়ে আসবেন কিনা? আমরা আপনাকে বলতে পারি যে আমরা দায়িত্ব নেওয়ার অনেক আগে থেকে কিন্তু এই কাজটা শুরু হয়েছে, জি। টিমগুলো রেডি আছে, ডে ওয়ান থেকে আমরাও আপনি সেই বাস্তবায়ন প্রত্যাশা দেখতে রাখতে পাবেন। চাই। আপনাদের আর একটা অসংখ্য লাস্টে একটা কথা ধন্যবাদ। বলে নিই, ওনারা তো অবাস্তব কথার অনেক কিছু বলছেন, যারা যে আমরা অবাস্তবতা আর দেখতে চাই না, বাস্তবতা দেখতে চাই। আমরা $2 ট্রিলিয়ন ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের এই বিশেষ আয়োজন বিআরবি কেবলস নির্বাচনের হিসেব নিকেশ পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালে এই ছিল এখনকার মতো। আজকের মতো বিদায় নিচ্ছি, ডিবিসির সঙ্গেই থাকুন।